আমরা কি শুনতাম আগে? এখান থেকে কালো টাকা সুইজারল্যান্ডে পাঠানো হয়, সুইজারল্যান্ডে কালো টাকায় ভর্তি, সেই কালো টাকা নাকি ফেরানো হবে, এরকম নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন। এই নিয়ে বিরোধী এবং বিজেপির মধ্যে তর্কাতর্কি চলে, রাজনৈতিক তরজা চলে। সেই সুইজারল্যান্ড থেকে সোনা এনেছিল এই টুলু মণ্ডল। এই যে তাল তাল সোনা, সেটা সুইজারল্যান্ড, মালয়েশিয়া, তারপরে দুবাই, এই সব দেশ থেকে নাকি আনা। সরাসরি চলে যাব, প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, কি বলা হলো? বিভাস চট্টোপাধ্যায় বিশেষ সরকারি আইনজীবী আদালতে কি বললেন? এই সোনাগুলো কি পদ্ধতিতে নিয়ে আসা হয়েছে? এগুলো কি স্মাগলিং এর সোনা? দেখো, একদমই যেটা বলে রাখবো, বিভাস চট্টোপাধ্যায় যে সরকারি পক্ষের আইনজীবী ছিলেন, কোর্টের মধ্যে যখন দুই পক্ষের আইনজীবীর মধ্যে কথা হচ্ছিল, ঠিক তখনই তিনি কিন্তু আদালতকে জানান, অর্থাৎ বিচারপতিকে জানান যে 15 কিলো সোনা উদ্ধার হয়েছে। এই সোনা কিন্তু দুবাই, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। কারণ কালকে রাত্রেই যখন যে সোনাগুলিকে পরীক্ষা করা হয়েছিল, অর্থাৎ যে স্বর্ণকারকে নিয়ে আসা হয়েছিল, তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন। আর বিভিন্ন পথে নিয়ে আসা হয়েছিল, স্মাগলিং করেই নিয়ে আসা হয়েছিল, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। কারণ যে সোনার বার বা সোনার বিস্কুটগুলি উদ্ধার হয়েছে, প্রত্যেকটার ওপর কালো রঙের কোনো একটা কিছু লাগানো ছিল, সেটা যাতে কোনোভাবে মার্ক করা না যায় কোথা থেকে আসছে বা কি আসছে, সেই জন্যই কিন্তু ওটা মার্কটাকে বন্ধ করার জন্যই একটা মার্ক করা ছিল কালো রঙের কোনো কিছু টেপ দিয়ে প্রত্যেকটা সোনার বার বা বিস্কুটের ওপর, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। অর্থাৎ সুইজারল্যান্ডের যোগ কিন্তু পাওয়া গেল সিউড়ির বীজ থেকে একদম সুইজারল্যান্ড পর্যন্ত। যেখানে আমরা জানি বা সাধারণ মানুষই বলে যে কোনো নেতা মন্ত্রী থেকে শুরু করে যে কারুর ও একদম যে 2 নম্বরই টাকা তা সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে রাখা। এবার কি দেখা গেল ঠিক তার উল্টো ছবি। আমি একটু তোমার কাছ থেকে একটু জেনে নিই। গতকাল তো এর বাড়ি থেকে, অর্থাৎ আত্মীয়র বাড়ি থেকে, মিনারের বাড়ি থেকে সোনা উদ্ধার হয়েছিল। আজকেও নাকি সোনা মাপার যন্ত্র নিয়ে ঢোকা হয়েছে একেবারে এই টুলু মণ্ডলের বিলাসবহুল বাড়িতে। জানা গেল এখনো কত সোনা উদ্ধার হয়েছে আদৌ? দেখো, এখনো পর্যন্ত অয়নদা যেটা আমরা জানতে পারছি, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এটাই হচ্ছে বীরভূমের টুলু মণ্ডল যে সিউড়িতে, রবীন্দ্রপল্লীতে যে বাড়ি, সেই বাড়ি। এই বাড়ির ভেতরে এখনো কিন্তু তল্লাশি চলছে, পুলিশ আধিকারিকেরা এখনো কিন্তু তল্লাশি করছে, এমনটাই কিন্তু জানতে। এবং সেখান থেকে 270 গ্রাম, কিলো কিন্তু নয়। কালকে যেখানে কিলো উদ্ধার হয়েছিল, আজকে কিন্তু গ্রামে উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও এখনো পর্যন্ত তল্লাশি চলছে। এই যে আরো যদি সোনা বা রূপো পাওয়া যায়, সেই বিষয়টার দিকেও কিন্তু পুলিশ আধিকারিকেরা নজর রাখছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই বাড়ি থেকে এখনো পর্যন্ত আমাদের রিপোর্টার যা বললেন আপডেট, 270 গ্রাম সোনা উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত 270 গ্রাম সোনা। কালকে তো 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল এই মিনারের বাড়ি থেকে। আর নিজের বাড়ি থেকে, টুলুর নিজের বাড়ি থেকে এখনো পর্যন্ত 270 গ্রাম সোনা উদ্ধার হয়েছে। আর এই সোনা নিয়ে, সুইজারল্যান্ডের সোনা, দুবাইয়ের সোনা, মালয়েশিয়ার সোনা নিয়ে বিশেষ সরকারি আইনজীবী কি বললেন দেখুন। মোহাম্মদ মিনার ভদ্রলোককে আজকে অ্যারেস্ট করে ওনার প্রোডাকশন হলো ফার্স্ট টাইম। তা আমরা পিসিপিআর চেয়েছিলাম, 8 দিনের পিসিপিআর কোর্ট অ্যালাউ করলো। যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডহেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিংয়ের কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। তো এই পুরো ব্যাংক যা ক্যাশ যা আছে, অ্যাজ পার ল যা হওয়ার হবে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাই যে এই সোনা কোথা থেকে এসেছিল। দেখুন রুট গ্রাফিক্স, দেখুন দুবাই থেকে, বিদেশ থেকে সোনা বীরভূমে, দুবাই থেকে কলকাতা সোনা, তাল তাল সোনা। শুধু দুবাই থেকে নয়, সুইজারল্যান্ড থেকেও এসেছিল, মালয়েশিয়া থেকে গিয়ে এসেছে সোনা কলকাতায়। অর্থাৎ বীরভূমের যে সোনা, টুলু মণ্ডলের যে সোনা, সেই সোনা হচ্ছে সুইজারল্যান্ড থেকে, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে।
তৃণমূল জমানায় শুধুই কি রাজস্ব ক্ষতি? এই যে এত বড় বড় কয়লা খাদান, এত পাথর চুরি, বালি চুরি, কয়লা চুরি, গরু পাচার, এই সব থেকে রাজস্বের ক্ষতি হয়েছে। আর কাঁদুরি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে টাকা নেই, টাকা নেই, টাকা নেই, ভাড়ে মা বাবারই, রাজস্ব আদায় হচ্ছে না, 8 লক্ষ কোটি টাকারও বেশি ঋণ সরকারের ঘাড়ে। আগের সরকার, কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এই অঞ্চলে, শুধুমাত্র এই অঞ্চলে এই পাথর খাদান, কয়লা খাদান বা ক্রাশার, এই সব থেকে কতটা ক্ষতি হয়েছে রাজস্বের? দেখো, বাম আমলে পাথরখনি যিনি লিজ নিতেন তাকে রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরকে শুল্ক দিতে হতো। আচ্ছা। এবং তৃণমূল সরকারের আমলে ডিপিআর এর মাধ্যমে 2025 সালের এপ্রিল থেকে অক্টোবরে যে আদায় হয়েছে সেটা অত্যন্ত কম, এবং নভেম্বর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত সেটা আবার অনেকটা বৃদ্ধিও কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছিল। কিন্তু বর্তমান সরকারের আমলে যেটা আদায় হয়েছে সেটা আগের গুলোকে তুলনায় অনেকটা বেশি, এবং অনেকে বলছেন যে মে মাসের পর থেকে রাজস্ব আদায়ের পরিমাণ অনেকটা ইতিমধ্যেই ছুঁয়েও গিয়েছে। আচ্ছা। আগে যেটা দেখতে পাওয়া যেত যে ত্রিস্তরীয় পঞ্চায়েতে বাণিজ্যিক কর নিত, তাদের দেওয়া চালান না থাকলে লরি যাতায়াত সম্ভব হতো না। এমনকি তৃণমূলের জমানায় টন কিংবা কিউবিক পিঠের পিছু শুল্ক নিত ভূমি রাজস্ব দপ্তর। পরবর্তী সময়ে টুলু মণ্ডল তার যে তৈরি করা যে জাল ডিসিআর, তার মাধ্যমে যে টাকা উঠতো সেটা ভূমি রাজস্ব দপ্তরের কাছে যেত না, ফলে বিপুল টাকা ক্ষতি হতো এবং রাজ্যের কোষাগারে সমস্যা তৈরি হতো। আচ্ছা, এরপরে আসবো যে বেআইনিভাবে বালি তোলার ফলে এতদিন রাজস্বের ক্ষতি হতো, রাজ্যের রাজস্বের ক্ষতি হতো, এবং পালা বদলের পরে সেই রাজস্বের ক্ষতি লাভ, ক্ষতি এবং লাভের মধ্যে পার্থক্যটা কতটা দাঁড়িয়েছে আবির? অনেকটাই সেটা গিয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে হচ্ছে পাথরের ক্ষেত্রে যে হিসেব পাওয়া যাচ্ছে সেখানে অনেকেই বলছেন যে আগের তুলনাতে কয়েক গুণ সেই অঙ্কটাকে বৃদ্ধি পেয়েছে, এবং যেহেতু এই টাকার অঙ্কটা রাজ্য সরকারের কাছে যেতেই পারতো, কিন্তু বহু ক্ষেত্রে দেখা হচ্ছে যে জাল ডিসিআর কে দেখিয়ে নেওয়া হতো। আর দ্বিতীয়ত হচ্ছে সমস্ত কথা যেহেতু ডিসিআর গেটের দায়িত্বে এই টুলু মণ্ডলের সংস্থাই ছিল বা টুলু মণ্ডলই এইগুলিকে পেয়েছিলেন, ফলে তিনি তার নিজের মর্জিমাফিক ইচ্ছা মতো ব্যবহার করতেন, এবং বহু জায়গাতে দাঁড়িয়ে যে ওভারলোডিং এর ঘটনা ঘটতো সেটাও হচ্ছে টুলু মণ্ডলের গাড়িগুলোকে দিয়ে করিয়ে দেওয়া হতো, ফলে বাকিদেরকে সমস্যার মধ্যে পড়তে হতো। ফলে একাধিক উপায় তারা তৈরি করতেন, এবং সেই উপায়গুলোকে তৈরি করে তারা রাজ্যের কোষাগারে টাকা পাঠাতেন না, উল্টে নিজের কোষাগার তিনি পূর্ণ করতেন। একদম। এর সঙ্গেই বিরাট পার্থক্য এবার লাভের, অর্থাৎ রাজস্বের। বিদেশে পালিয়ে গেছেন, বিদেশে পগার পার টুলু মণ্ডল, অনেকটা সময় পেয়ে গেছেন টুলু মণ্ডল, তাই কি বিদেশে পালাতে সক্ষম হয়েছেন? বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় তিনি সেরকমই ইঙ্গিত দিলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন যে দেশে না বিদেশে তিনি স্পষ্ট বললেন না, কিন্তু পালিয়ে যে গেছেন, পালিয়ে যে বেড়াচ্ছেন সেটা বললেন, এবং তাকে ডিটেক্ট করার জন্য, চিহ্নিত করার জন্য বিভিন্ন পদক্ষেপও করা হচ্ছে। টুলু মণ্ডল কোথায়? এখন তো সব থেকে বড় প্রশ্ন, কারণ ইতিমধ্যেই এই মিনার মণ্ডল তিনি স্বীকার করেছেন যে তিনিও ক্রাইম করেছেন, টুলুও ক্রাইম করেছেন, এই টাকা টুলু রেখেছিল মিনারের কাছে। কি বললেন বিভাস চট্টোপাধ্যায়, দেখুন। মূল যে অভিযুক্ত যাকে বলা হচ্ছে টুলু মণ্ডল, তিনি কি দেশে রয়েছেন না দেশ ছেড়ে? এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন চলছে, ওনাকে খোঁজা হচ্ছে। আমাদের যেটুকু ইনভেস্টিগেশনে এসছে তাতে উনি পালিয়ে যাবেন, এবং সেই কারণে এই ভদ্রলোককে এই সমস্ত সম্পত্তির কাস্টোডিয়ান করে রেখে গেছেন যে তুমি পাহারা দাও, আমাকে বেরিয়ে যাচ্ছি। এবং 23শে মের পর ওনার মুভমেন্ট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন চলছে। এখন অ্যাট দিস স্টেজে আর্লি সেটা কিছু বলা যাবে না। আইনের হাত খুবই শক্ত, দেখা যাক, লম্বা, নিশ্চয় ধরা পড়বে একদম। পালা বদলের পরে পার্থক্যটা দেখুন। তৃণমূলের আমলে অভিযোগ করতে গেলেই টুলু মণ্ডলের বিরুদ্ধে পুলিশ, নেতা সবাই পালাতেন, আর পালা বদলের পরে দুর্গাপুরের এক পরিবহন ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করতে পেরেছেন, এবং প্রথম পর্দা ফাঁস করেছেন এই অভিযোগকারী, ফিরে পেয়েছেন আটকে থাকা গাড়িও। দেখুন। রাজ্যে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর টুলু মণ্ডলের বিরুদ্ধে প্রথম পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন রাজু কুমার মণ্ডল, দুর্গাপুরের বাসিন্দা। টুলু মণ্ডলকে আপনি চিনলেন কি করে? ওনার মাল নিয়ে এসেছিলাম, ওনাকে আমি চিনি না। কোথা থেকে মাল নিয়ে এসেছিলেন এবং কি? দুর্গাপুর থেকে। কবে? 24/4/2025-এ। কি ছিল? রড মাল ছিল দুর্গাপুর থেকেই মোহাম্মদ বাজার এই পার্কিংয়ে।
তারপরে কি সমস্যা হলো? সমস্যা এটাই হলো, মাল শর্ট বলে ওরা গাড়িটা আটকে দিয়েছে। না দাদা, আমার গাড়িটা আপনি কী জন্য আপনি ধরে রেখেছেন সেটা বলুন। ঠিক আছে, তা ওনার ম্যানেজার বাবু বলতো, তুমি যাও, তোমাকে চিনি না আমি। এসে অনেকবার ঘোরাঘুরি করে করতে 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 সরকার চেঞ্জ হয়েছে, থানা পুলিশ সব জায়গায় গিয়েছি, পার্টি পুলিশের সব জায়গায় গিয়েছি, তাও কেউ অভিযোগ আমার শুনে নেই। এই গাড়িটা আপনার নিজের ছিল? আমার নিজের গাড়ি। তো তখন অভিযোগ দায়ের করলেন না কেন? তখন কেউ শুনে না, নাম শুনেই তো সবাই পালিয়ে যেত। ওনার টুলু মণ্ডলের বিরুদ্ধে কেউ নাম শুনলেই পালিয়ে সাইড ধরলে তো। এই যে এখন অভিযোগ দায়ের করলেন মে মাসে, তারপর কি হয়েছে? কোনো সুরাহা হয়েছে? হয়েছে, গাড়ি উদ্ধার পেয়েছি। কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে হলো? অনেক ক্ষতি হয়েছে, গাড়িটা পুরো ক্ষতি হয়ে গেছে। সরকার কাছে এখন না করতে গেলে আমাকে 3-3.5 লাখ টাকা শুধু ট্যাক্সের কাগজপত্র লাগবে। যে আপনার করা অভিযোগের পর এই যে টুলুর বিরুদ্ধে এত অভিযান চলছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? এদেরকে আরো আগে হওয়ার উচিত ছিল। বালু মাফিয়া, পাথর মাফিয়া, এরা বলে তো অত বড় লোক হয়েছে এরা। এরা গরিব লোককে মারতে জানে ভালো করে। এখন কিছুটা মনে হচ্ছে রেহাই মিলেছে? আর এখন অবধি গাড়ি তো পেয়ে গেছি, দেখি কি হচ্ছে, এখন কিছু খুঁজে বুঝতে পারছি না আমি। ওনারই প্রথম করা অভিযোগ পালাবদলের পর, এবং দেখাও যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে টুলু মণ্ডলের বিরুদ্ধে পুলিশি অভিযান চলছে। তবে যেহেতু ওনাকে এই পরিবহন সংক্রান্ত ব্যবসাতেই যুক্ত থাকতে, তবে এখনো পর্যন্ত গাড়ির যে অবস্থা তা তিনি ব্যবহার করতে পারছেন না, এবং আর্থিকভাবেও সেটা করার মতো অবস্থার মধ্যেও নেই এই দুর্গাপুরের বাসিন্দা রাজু মণ্ডল। অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। এই যে বীরভূমে বিভিন্ন জায়গায় ক্রাশার, কয়লা খাদান গেলে দেখতে পাবেন লাইন দিয়ে ক্রাশার, বিরাট বিরাট ক্রাশার, সেখানে প্রচুর ডাম্পার যাতায়াত করছে। আর খোলা টেবিল, একেবারে খোলা আকাশের নিচে টেবিল, সেই টেবিলে হাতে লিখে ডুপ্লিকেট কার্বন রিসিট দেওয়া হচ্ছে। টাকা নিচ্ছে কে? টুলু মণ্ডলের দলবল। টুলুর গেট পাস কি ছিল? MSP, মণ্ডল স্টোন প্রোডাক্ট। এই মণ্ডল স্টোন প্রোডাক্ট এটা বললেই, দেখালেই টুলু মণ্ডলের ডাম্পার, প্রচুর ডাম্পারকে ছেড়ে দেওয়া হতো। অবাধ যাতায়াত টুলু মণ্ডলের এই ডাম্পারের। পদবি নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ রয়েছে, আবার আমরা আমাদের পদবিকে নিয়ে বিভিন্ন সময় গর্বও অনুভব করি। টুলু মণ্ডলও তার সেই পদবিকে এই বীরভূম জেলাতে কার্যত প্রতিষ্ঠা করিয়ে দিয়েছিলেন MSP লিখে। অনেক জনপ্রিয় দক্ষিণ ভারতীয় সিনেমার ক্ষেত্রে এই ধরনের কোড নেম ব্যবহার করতে দেখতে পাওয়া যায়। অনেকে বলেন অধুনা বলিউডি সিনেমাতেও এই কোড নেমের প্রাধান্য অনেকটা বেড়েছে ওয়েব সিরিজের দৌরাত্ম্যের কারণে। আর ঠিক সেরকম ভাবে এই MSP নামক শব্দকে কার্যত বীরভূমের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা, তা টুলু মণ্ডল করেছিলেন। তার একাধিক ডাম্পার, তার যে কোনো মেশিন, তার যে কোনো গাড়ি, সবেতেই MSP লেখা। অনেকেই বলছেন যে বিভিন্ন যে DCR গেটের দায়িত্বে তিনিই ছিলেন, ফলে সেখানে তার ডাম্পার বা তার ট্রাক বা ট্রাক্টর আটকানোর মতো সাহস কারুর ছিল না, এবং থাকার কথাও নয়, কারণ তিনিই সামলাতেন। কিন্তু রাজ্য সড়ক বা জাতীয় সড়ক হোক, বীরভূমের গণ্ডি ছাড়িয়ে অন্যত্র বিভিন্ন জায়গাতে তার গাড়ি যেখানেই ছুটবে, সেখানেও যাতে তার গাড়িকে কেউ আটকাতে না পারেন, সেই কোড নেম MSP দিয়ে তৈরি করে দিয়েছিলেন টুলু মণ্ডল। ফলে এখন যখন বিভিন্ন জায়গাতে তল্লাশি চলছে, তখন সকলেরই নজরে পড়ছে ওই MSP লেখার। আসলে MSP যেটাকে তারা ব্যবহার করেছিলেন মণ্ডল স্টোন প্রোডাক্ট বলে, আবার তিনি একাধিক কাজে এটিকেও মণ্ডল স্টোন প্রাইভেট লিমিটেড হিসেবেও ব্যবহার করে গিয়েছেন। ফলে এই MSP কে ব্যবহার করে তিনি আসলে প্রত্যেকের সঙ্গে থেকে যে তার পরিচয় আলাদা করে বুঝিয়ে দিয়ে নিজের কাজ হাসিল করার চেষ্টা করতেন, সেটাই স্পষ্ট। ফলে এই MSP কোড নেম তাও এখন রাজ্য পুলিশের তদন্তের আওতাভুক্ত। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। টুলু মণ্ডল কোথায় পালিয়েছেন, কোথায় আছেন, সেই নিয়ে যখন চর্চা চলছে, তখন তার বাগানবাড়ি করিদ্ধায়, বীরভূমের করিদ্ধায় বাগানবাড়ি থেকে ফাইল পাচার করার চেষ্টা হচ্ছিল। এই সময়ও যখন পুলিশি অভিযানে একেবারে ভরপুর টুলুর সাম্রাজ্যে, তখন টুলুর বাগানবাড়ি থেকে বেরোনোর সময় আটক করা হলো একটি গাড়ি।
গাড়ি থেকে প্রচুর ফাইল বাজেয়াপ্ত, গাড়ির চালক ও ব্যবসার ম্যানেজারকে নিয়ে তল্লাশি। তাহলে কি এই ম্যানেজারকে নির্দেশ দিয়েছিলেন টুলু মণ্ডল কোথাও থেকে এরই মধ্যে যে যত ফাইল আছে সব নিয়ে পালিয়ে যান? এরকম কোনো চক্রান্ত ষড়যন্ত্র টুলু মণ্ডল করছিলেন? আজ সকাল থেকেই টুলু মণ্ডলের বাড়ি থেকে শুরু করে পার্কিং লট বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঠিক অন্যদিকে 3টে নাগাদ সিউড়ির কাছে একটি সন্দেহজনক গাড়ি দেখতে পায় এখানকার সাধারণ মানুষ, খবর দেওয়া হয় পুলিশে। এই সেই গাড়ি এবং গাড়ির ভেতরে একেবারে ঠাসা বস্তাবন্দি অবস্থায় বেশ কিছু জিনিস রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে বীরভূম জেলার পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক, হায়ার অফিসিয়ালসরা, তারা এসে পৌঁছেছে। এই গাড়ির ভেতরে যে জিনিসগুলো দেখা যাচ্ছে বস্তাবন্দি অবস্থায় রয়েছে, কি নথি রয়েছে বা এর ভেতরে টাকা রয়েছে কিনা এবং কোথায় পাচার করার চেষ্টা করা ছিল, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং যে ড্রাইভার, তাকে ইতিমধ্যে আটক করে এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। সেক্ষেত্রে যে বিষয়টি জানা যাচ্ছে, যারা এই গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করছিল তাদেরকে যখন পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারা বলেন যে টুলু মণ্ডল নাকি ফোন করে, তারপরই তারা এই জিনিস নিয়ে কোনো একটি জায়গায় রাখার চেষ্টা বা नमस्कार। বীরভূম জেলায় যে মোহাম্মদ বাজার থানা এরিয়ায় যে বীরভূম জেলা পুলিশের সার্চ অ্যান্ড সিজার অপারেশন হয়েছিল, সেই অপারেশনে প্রায় 28.5 কোটি ক্যাশ টাকা অ্যান্ড 15 কিলো গোল্ড পাওয়া গেছিল। মোট ভ্যালু সব কিছু মিলিয়ে প্রায় 50 কোটি। সে কেসে আমরা একজন, যার নাম মোহাম্মদ মিনার মণ্ডল, উনি রিলেশনে মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মণ্ডলের ব্রাদার ইনলা বা জিজা, ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। আজকে আদালতে তোলা হয়েছিল। মাননীয় কোর্ট আমাদেরকে 8 দিনের পিসি দিয়েছে অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন চলছে। আমরা অর্গানাইজ ক্রাইমে কেস করেছি। থ্যাংক ইউ। দ্যাটস অল। नमस्कार। बीरभूम जिला पुलिस के जुरिडिक्शन में मोहम्मद बाजार थाना एरिया में जो एक बीरभूम जिला पुलिस ने एक सर्च अभियान चलाया था, उस सर्च अभियान के तहत 28.5 करोड़ कैश और 15 किलो 24 कैरेट गोल्ड के बार सीज हुए थे, जिनकी कुल मूल्य लगभग 50 करोड़ के आसपास है। उस केस में हम लोगों ने ऑर्गेनाइज क्राइम का एक एफआईआर किया है और एक अपराधी जिनका नाम मोहम्मद मिनार मंडल है, जो रिश्ते में मोहम्मद नजीबुद्दीन मंडल अलियास टुलू मंडल के जीजा लगते हैं, उनको अरेस्ट किया गया। उनको गिरफ्तारी के बाद उनको माननीय अदालत में पेश किया गया। माननीय अदालत ने पुलिस कस्टडी दिया है और इस केस में इन्वेस्टिगेशन चल रहा है। धन्यवाद। English, okay. Good evening. In connection with the major search and seizure operation by the Birbhum District Police, yesterday we have seized around 28.5 crore cash and 15 kg of gold bars, which if we aggregate then amount to a cumulative value approximately to 50 crores. In that case, we have arrested one person whose name is Mohammad Minar Mandal, who is related to one Mohammad Najibuddin alias Tulu Mandal. We have arrested that person, Mohammad Minar Mandal, and after arrest we have produced him before the Honorable Court, and Honorable Court has given a police custody of the 8 days. And the investigation in the case is proceeding. We have registered a FIR under the various sections of the BNS, including the section 111 BNS, which is organized crime. Thank you.